আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুটবল বাংলা। তো আজকে আমরা কথা বলবো ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 16 নিয়ে। তো হচ্ছে ব্র্যাকেটটা আপনারা অলমোস্ট দেখছেন সবাই। তো হচ্ছে এখানে ফার্স্টে খেলা হচ্ছে মরক্কো কানাডা, যে খেলাটা অলরেডি হয়ে গেছে। ভিডিও দেখতে দেখতে সেখানে মরক্কো জিতে গেছে। তারা হচ্ছে সেকেন্ড হাফে ভালো পারফরমেন্স করছে। ফার্স্ট হাফে হচ্ছে তারা মিড ব্লকে বসে হাইলাইন রাখছে একটা সুন্দর। তাদের পাসিংগুলো প্রেসিংগুলো হচ্ছে একদম প্রিসাইজ হয়েছে। এর জন্য তারা হচ্ছে মোরক করে অলমোস্ট কোনো চান্সই ক্রিয়েট করতে না, ফার্স্ট হাফে ডমিনেট করছে। কিন্তু তারা ডমিনেট করলেও তারা হচ্ছে আপনার গোলটা করতে পারেনি আপনার ফার্স্ট হাফে। সেক্ষেত্রে হচ্ছে আপনার জানি মোটামুটি মোরক হচ্ছে সেকেন্ড হাফে তারা খুব ভালো খেলে, তারা কাম ব্যাক করার চেষ্টা করে এবং তাদের ফুটবলটা হচ্ছে অনেক লেভেল আপ করে ফেলে তারা। তো হচ্ছে তারা সেটাই করছে। তারা তাদের যে ট্রানজিশনের থ্রেডটা তারা এটার উপরে রিলাই করছে। তারা এটার উপরে ডাবল ডাউন করে হচ্ছে আপনারা গোলগুলা দিছে। তো হচ্ছে তারা প্রেডিক্টেবল খেলায় খেলছে, কিন্তু হচ্ছে টিমগুলো জিতে গেছে। কিন্তু এটা সারপ্রাইজের কিছু নয়। এরপরে খেলাটা হচ্ছে আপনার ফ্রান্সের খেলা। তো ফ্রান্সের খেলাটা যদি আমরা দেখি, ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ে, এই খেলাটাই হচ্ছে আপনার মোটামুটি ফার্স্ট হাফে কন্টেস্ট হইলেও আর যদি ফ্রান্স গোলও দিতে অবাক করার কিছু নেই, কারণ ফ্রান্স হচ্ছে আমরা জানি ফ্রান্সের যে অ্যাটাকিং নেই। অন্য দলগুলো সব এক সাইডে, আপনার ফ্রান্স হচ্ছে আরেক সাইডে। এত আচ্ছা আপনার তাদের মধ্যে ডিফারেন্সিয়েট এবার ওয়ার্ল্ড কাপে, কারণ তাদের অ্যাটাকিং সাইডগুলোতে আপনি এমবাপে বলেন, ডেম্বেলে বলেন, অলিসে বলেন, সবগুলো প্লেয়ারই দারুণ ফর্মে আছে। তো সেইখানে তাদের বেঞ্চ থেকে আসতেছে আপনার ডিওয়ে বলেন, আপনার বারকুলা বলেন, ব্রায়ান চার্কি বলেন, সবগুলো প্লেয়ারই ফর্মে আছে। প্রত্যেকটা প্লেয়ারই যে কোনো মুহূর্তে যে কোনো মোড় থেকে খেলা ঘুরিয়ে দিতে পারে। তো তারা হচ্ছে এটাই করবে, তারা এটার জন্য সবসময় আর কি থ্রাইভ করে। এটা নিয়ে ফ্রান্সের ফ্যান আছে, আপনারা রিল্যাক্সে থাকেন, আপনারা সকলে জিতে যাবেন। কারণ সে যদি না জিতেন ভাই, 99% চান্স হচ্ছে এখানে ফ্রান্সের জেতার। 1% যদি আপডেট হয়ে যায়, কারণ সেটা ওয়ার্ল্ড কাপে আপসেট হইতেই পারে, হয়। তো প্যারাগুয়ে যদি সামহাও একটা গোল ফার্স্ট হাফে দিয়ে যদি একটা 90 মিনিট ডিফেন্ড করে যায়, যেটা হচ্ছে অলমোস্ট ইম্পসিবল, তাহলে ভাই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য হিস্টোরিক আপনার আপসেট হবে। এটা হচ্ছে আপনার মাথায় রাখেন। এরপরে কালকে খেলা হবে হচ্ছে আপনার একদম ওয়ার্ল্ড কাপ ক্লাসিক। এবার ওয়ার্ল্ড কাপের বলেন এই 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 রাউন্ড অফ 16-এর আপনার বেস্ট খেলা যদি ধরেন আপনি, পর্তুগাল ভার্সেস স্পেন। পর্তুগাল ভার্সেস স্পেনের খেলাটাকে আমরা দেখছি। তারা ফার্স্টে হচ্ছে আপনার স্পেন গোল দিছে এবং এরপর হচ্ছে পর্তুগাল কামব্যাকটা করছে। তবুও হচ্ছে কিন্তু এখানে আমরা সেম খেলাটা আশা করতে পারি না। আশা কেন করতে পারি না? কারণ হচ্ছে সেম টিম কিন্তু, বা সেম টিম ব্যালেন্স, তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা, এটা কিন্তু এখন আর নাই। এখন নাই কেন? কারণ আপনি দেখেন, তখন হচ্ছে স্পেনের হচ্ছে লেফট উইং খেলতো নিকো উইলিয়ামস। সে কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড কাপে আসছিল ইনজুরি নিয়ে। সে ঠিক হওয়ার পর কিন্তু আবার ইনজুরিতে পড়ে গেছে এবং সে কিন্তু এখন এভেলেবেল না। ইভেন হচ্ছে আপনার তাদের টপ প্লেয়ার ফার্মিন লোপেজ ওয়ার্ল্ড কাপের আগে ছিটকে পড়ে গেছে। এখন শুধু রাইডিং এ একমাত্র ভরসা হচ্ছে আপনার লামিন ইয়ামাল। কারণ লামিন ইয়ামাল অনেক অনেক ভালো প্লেয়ার, কিন্তু এবার হচ্ছে ওয়ার্ল্ড কাপে কিন্তু তার ড্রিবলিং গুলা, তার যে একটা ড্যাশিং স্টাইল, সেটা কিন্তু আর আপনার বেরিয়ে আসতেছে না। এবং সামহাও হচ্ছে এটা ওয়ার্ল্ড কাপের পেশার জন্য নাকি এটা এখনো বলা যাচ্ছে না। কারণ হচ্ছে তার সে এনি টাইম, তারা বিগ প্লেয়ার, তারা এনি টাইম হচ্ছে তাদের ফর্মটা ফিরিয়ে আনতে পারে। তো এইসব নিয়ে খুব বেশি করে লাভ নেই, কারণ হচ্ছে লামিন ইয়ামাল ইজ লামিন ইয়ামাল। তার যদি মুড হয় কালকে, সে ২-৩টা প্লেয়ারের কাটে চলে গোল দিতেই পারে। তার যে এবার ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স, সেটা কিন্তু আপনার এত আগুন আসে, যেটা হচ্ছে তারা ইউরো চ্যাম্পিয়ন হয়েছে। লেফট উইং আপনি খেলতেছে এলেক্স বায়ানা। এখন যদি সাপোজ এলেক্স বায়ানার জায়গায় যদি নিক উইলিয়ামস থাকতো, তাহলে দেখেন নিক উইলিয়ামস কিন্তু অলমোস্ট তাদের যে রাইট ব্যাকটা থাকবে, কিন্তু আপনার কি বলে ডিয়াগো ডালট বলেন বা জাও ক্যান্সেলো বলেন, সে কিন্তু অলমোস্ট ফিক্স থাকবে আপনার নিক উইলিয়ামসের উপরে। কারণ নিক উইলিয়ামস এতটা হচ্ছে 1v1 থ্রেট প্রসেস করে। কিন্তু সেম থ্রেট কিন্তু আপনি অ্যালেক্স বায়ানা যখন স্টার্ট করতেছে স্পেন হয়ে, সে কিন্তু আপনার সেম থ্রেটটা প্রসেস করতেছে না। সেক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে আপনার পর্তুগাল ওইখান থেকে জাও ক্যান্সেলো দিয়ে অ্যাটাক দেওয়ার ট্রাই করবে। সেটা হচ্ছে আপনার স্পেনের জন্য একটা দুশ্চিন্তার কারণ হইতে পারে। এবং রাইট উইংয়ে কিন্তু আপনার সেই টপ লেভেলে আসতেছে না, যেটা হচ্ছে আমরা ক্লাব লেভেলে দেখে থাকি। হচ্ছে ইউরোতে আমরা স্পেনের সাথে তার দেখছি। সেম লেভেল যদি সে ওই দিন কালকে আনতে পারে, তাহলে কিন্তু তার কাছ থেকে আমরা ভালো একটা পারফরমেন্স আশা করতেই পারি। মিডফিল্ডেও কিন্তু এবার স্পেন মিডফিল্ড থেকে সেন্ট্রাল পেনিট্রেশনের মাধ্যমে খেলতেছে। কারণ তারা ইউরোতে যেভাবে আপনার উইংয়ের মাধ্যমে খেলছে, 2 উইংয়ের মাধ্যমে চান্স ক্রিয়েট করছে। এবার কিন্তু তারা ওইটা থেকে সরে এসে তার সিঙ্গেল আপনার হচ্ছে আপনার করেই ডিফেন্সগুলো ভাগ করে ওইখান থেকে গোল করার ট্রাই করতেছে। এইটা যদি তারা করে থাকে, এইটা যদি ট্রাই করে এবং হচ্ছে এখানে হচ্ছে আপনার তখন আপনার খেলাটা হবে হচ্ছে মিডফিল্ড ভার্সেস মিডফিল্ড। তো এখানে হচ্ছে স্পেনের মিডফিল্ডে থাকবে আপনার দানি ওলমো, পেদ্রি, আর হচ্ছে তাদের ক্যাপ্টেন রদ্রি। তার এগেনস্টে আপনি যদি ধরেন এখন হচ্ছে আপনার ভিতিনা থাকবে, জাও নেভেস থাকবে, ব্রুনো ফার্নান্ডেস, তারাও কিন্তু বেস্ট একটা মিডফিল্ড নিয়ে ওয়ার্ল্ড কাপে গেছে। এখন দুইখানে মিডফিল্ডের পার্থক্য হচ্ছে কি, আপনার স্পেনের
তাদের মধ্যে একটা কমিউনিকেশন আছে, তারা কম্বিনেশন প্লেটা করতে পারে। কিন্তু আপনার যদি পর্তুগালের দেখেন, আপনি পর্তুগালে কিন্তু ব্রুনো ফার্নান্ডেস একদম ফালতু খেলতেছে। তার ওয়ার্ল্ড রেটটা আছে হ্যাঁ, কিন্তু তার যেটা জন্য টিমে রাখা হয়েছে বা আমরা প্রিমিয়ার লিগে যেটা দেখছি সেটা কিন্তু সে ওয়ার্ল্ড কাপে করতেই পারতেছে না। তারে আমরা চান্স ক্রিয়েট করতেই দেখতেছি না, এমন একটা অবস্থা। সে প্রিমিয়ার লিগে যেভাবে পাসগুলো দেয় তার কাছে আমরা এখন একটা আউট অফ দ্য ওয়ার্ল্ড। তো হচ্ছে এইটা যদি হয়ে থাকে একদম ক্রিয়েটার মানে খেলা একটা টিমের যে হচ্ছে ওয়ার্ল্ড কাপের জন্য কম্পিট করতেছে, তাহলে ভাই এই টিম নিয়ে আপনি ওয়ার্ল্ড কাপ জেতার এই আপনার প্ল্যান ছেড়ে দেন মাথা দিয়ে। ব্রুনো ফার্নান্ডেস একটা বেস্ট টাইপের, সে করতেছে কি লেফট সাইডে যাইতেছে আপনার রাফালিয়ার কাছে, রাফালিয়া ডিবলার ওভারের দিতে, ডিবলার জন্য ও তা দিতেছে না, ও যাইতেছে বলটা নিতেছে নিয়ে ব্যাক পাস করতেছে। সেম করতেছে না ভিটিনাও কিন্তু আপনার এবার ব্যাক পাস কিন্তু প্রচুর খেলতেছে, ও ক্লাব লেভেলে অত ব্যাক পাস খেলে না যারা দেখে থাকেন। তো হচ্ছে এরকম যদি হয়ে থাকে মিডফিল্ড অবস্থা, তাহলে ভাই স্পেনের সাথে আপনার হারবের গ্যারান্টি থাকে মিডফিল্ড ব্যাটেলে। এটা ইম্পসিবল করা স্পেনের এগেনস্টে করলে আপনি হারবেন, এটা গ্যারান্টি থাকে একদম। স্পেনের এখন পর্তুগাল একমাত্র ভরসা হচ্ছে কি যদি ব্রুনো ফার্নান্ডেসের মাথা ঠিক হয়ে যায়, আল্লাহ না করুক কালকে, আর ভিতিনা ব্যাক পাস দেওয়া বন্ধ করো, তাহলে 100% পর্তুগাল কালকে জিতবে। মানে স্পেনে আপনি যত বলেন মিডলে পেনিট্রেশন করা কিন্তু আপনার অনেক টাফ, কারণ আপনি রাইট উইংয়ে আপনার দেখছি নুনো মেন্ডেসের সাথে আপনার লামিন ইয়ামাল যে কটা ব্যাটেল হয়েছে, লামিন ইয়ামাল কিন্তু কোনোটাতে একদম ফুললি একটা বিট করতে পারে নুনো মেন্ডেস কিন্তু সময় আমরা দেখছি লামিন ইয়ামালের টাফ কম্পিটিশন দিচ্ছে, ইভেন তার জিতাও কিন্তু এগেনস্টে গোলও করছে অলমোস্ট, বা ক্রিয়েটই করছে রোনাল্ডোর জন্য। এমন যদি হয়ে থাকে, আপনার যদি সেন্ট্রালি যান, আপনার মিডফিল্ড ক্লিক করতে হবে। মিডফিল্ড যেই টিম জিতবে তারাই হচ্ছে আপনার ওয়ার্ল্ড কাপ জিতবে ধরে নেন, বা হচ্ছে এই ম্যাচটা জিতবে ধরে নেন আপনি। কারণ মিডফিল্ড ছাড়া আপনার একটা টিম আপনার আগে যাওয়া এটা পর্তুগালকে বুঝতে হবে, পর্তুগালের টিমদের বুঝতে হবে, পর্তুগালের টিম প্লেয়ারদের বুঝতে হবে। তারা যদি বুঝে তাদের জন্য ভালো, না বুঝলে রোনাল্ডো শেষ ওয়ার্ল্ড কাপ, এটা রোনাল্ডো ওয়ার্ল্ড কাপ ছাড়াই থাকবে সারা জীবন। এই হচ্ছে গেল। এরপরে যদি আপনি বলেন মেক্সিকো আর ইংল্যান্ডে এইখানে খেলাটা জমবে, এটা আপসেট হওয়ার একটা খুব বেশি সম্ভাবনা আছে। কারণ ইংল্যান্ডের লাস্ট যে ম্যাচটা ছিল, এই ম্যাচে আমরা দেখছি তারা কিন্তু অলমোস্ট লেটে যে হচ্ছে কেনের 2টা গোলের জন্য তারা হচ্ছে বাইচে গেছে সামহাও। কারণ কেনের 2টা গোল কিন্তু আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়েছে। ওর জায়গায় যদি অন্য কোনো স্ট্রাইকার থাকতো তাহলে কিন্তু গোলগুলো পাওয়া খুবই মুশকিল ছিল, কারণ সে একটা গোল করছে, এটা স্পেস যেটা ছিল সেটারে এক্সপ্লয়েট করে সেই জায়গা দিয়ে গোল দিছে। এটা কিন্তু আপনার প্রত্যেকটা ম্যাচে করা পসিবল না, এটা হচ্ছে ইংল্যান্ডের বুঝতে হবে। এবং ইংল্যান্ড যে হচ্ছে আপনার স্কোয়াডটা বিল্ড করছে আপনার ওয়ার্ল্ড কাপে আসার জন্য, সেখানে কিন্তু আমরা দেখছি কোনো ক্রিয়েটিভ প্লেয়ার সে রাখে নাম্বার 10 পজিশনে, সে গোল পাওয়ার মানে নেই, বা হচ্ছে রাইট ব্যাক থেকে যে ক্রিয়েট করবে সেটা মানে নেই, সে গেছে পুরো ফিজিক্যালিটির দিকে। হ্যাঁ, এটা ভুল নাই, তার ট্যাকটিকের জন্য আনতেই পারে। কোনো খেলাগুলো ফাইসা যায়, তখন নদীর ওই পারে কিন্তু আপনার ক্রিয়েটিভ প্লেয়াররাই করে। ক্রিয়েটিভ প্লেয়ার ছাড়া কিন্তু আমরা যখন ম্যাচগুলো ফাইসা, যেমন লাস্ট ম্যাচটা ফাইসা গেছিল অলমোস্ট, এই ম্যাচটা কিন্তু আপনার ক্রিয়েটিভ প্লেয়ার থাকলে কিন্তু আপনার একটা এজ থাকে, সেটা হচ্ছে ইংল্যান্ডের কাছে এখন নাই। এটা হচ্ছে ইংল্যান্ডকে ভোগাবে। ইংল্যান্ড যদি বের হয় একমাত্র এই কারণের জন্য বের হবে, এছাড়া ইংল্যান্ডের কোনো আপনার কোনো ব্যাক লেগ বা হচ্ছে কোনো আপনার উইক লিঙ্কই নেই। এখন যদি আবার এখানে একটা সমস্যা আছে আপনার মেক্সিকোর ইংল্যান্ডের জন্য, যে খেলাটা হচ্ছে মেক্সিকোর হোম টাউনে হচ্ছে আপনার দেখেন শিওর থাকে 95% অডিয়েন্স মেক্সিকোই থাকবে, কারণ মেক্সিকো বছর পর আপনার ওয়ার্ল্ড কাপে এইভাবে পারফর্ম করতেছে। তারা কিন্তু অনেক বছর হচ্ছে ওয়ার্ল্ড কাপে সেভাবে পারফর্ম করতে পারেনি, আমরা অলমোস্ট মেক্সিকোতে ভুলেই গেছিলাম, এমন একটা অবস্থা। যেহেতু তারা হচ্ছে হোম অ্যাডভান্টেজ পাচ্ছে, তারা কিন্তু দেখেন তারা প্যাশনের জন্য বলেন বা যেভাবে যে পুলের কথা বলেন বা যে কারোর সাপোর্টের জন্য বলেন, তারা প্রত্যেকটা বলের জন্য ফাইট দিবে, কালকে শিওর থাকেন আপনি। তারা প্রত্যেকটা বলের জন্য যাবে, প্রত্যেকটা বলে হার্ড ট্যাকেল করবে, প্রত্যেকটা বলের জন্য তারা জীবন দিয়ে দিবে, এমন একটা খেলা খেলবে তারা কালকে। কারণ তারা জীবনও চাবে না ইংল্যান্ডের কাছে হারতে, কারণ তারা নেক্সট গেম হচ্ছে আপনার এইখান থেকে আপনার যেই দল যাবে তাদের সাথে ফাইট করবে। তো এমন যদি হয়ে থাকে তাহলে তো হচ্ছে আপনার ইংল্যান্ডের জন্য একটা খুবই একটা খারাপ হয়ে যাবে। কারণ ইংল্যান্ড তো আপনার কি বলবো, ইংল্যান্ডের হচ্ছে আপনার গোল করলে ফার্স্ট হাফে গেমটা শেষ দিতে হবে, আর সেকেন্ড হাফে ধরে রাখে তাদের কাছে এরকম এজ নেই সেকেন্ড হাফে খেলাটা এটা বের করে ফেলবে। কারণ মেক্সিকো তারা যান জীবন দিয়ে হচ্ছে আবার ডিফেন্ড করবে। এর আগে হচ্ছে আপনার একটা খেলা হবে কালকে, যেটা হচ্ছে মিস করে গেছি, ইউএসএ ভার্সেস বেলজিয়াম।
ইউএসএ কিন্তু হোমে হোমে ম্যাচটা হইতেছে এবং তাদের হচ্ছে হোম ম্যাচ, হোম ভেন্যুতে। তো এইখানে ইউএসএ কিন্তু ভালো খেলতেছে। তার যে আপনার কোচটা বলেন পচিদানো, তার ট্যাকটিক্যালি বলেন, তার হচ্ছে টিমে অ্যাডাপ্টেশন বলেন, দুইটাই কিন্তু অলমোস্ট জেল আপ হয়ে গেছে। তারা ভালো পারফর্ম করতেছে, ফিজিক্যালিটি তাদের ভালো। তারা যে ওই এনভায়রনমেন্টে যাবে, কারণ হচ্ছে ইউএসএ কিন্তু গরমটা অনেক বেশি, অনেক টিমগুলো স্ট্রাগল করতেছে। আমরা দেখতেছি যে ফার্স্ট হাফে ভালো পারফর্ম করতেছে, কিন্তু সেকেন্ড হাফে যে হচ্ছে টায়ার্ড হয়ে যেতেছে সামহাও ওয়েদারের জন্য। এমন যদি হয়ে থাকে সেক্ষেত্রে কাজ হইতেই পারে। কারণ বেলজিয়ামে কিন্তু দেখছি আমরা লাস্ট ম্যাচটা অলমোস্ট হারিয়ে গেছিল, লাস্টে এসে হচ্ছে আপনার লুকাকু এসে কামব্যাকটা ইন্সপায়ার করে, এরপর হচ্ছে অন্য প্লেয়াররা হচ্ছে গোল দিয়ে হচ্ছে আমরা ম্যাচটা জিতে। তো এই সেম পারফরমেন্স কিন্তু হচ্ছে বেলজিয়াম যে পারফরমেন্সটা লাস্ট ম্যাচে দিছে, সেম পারফরমেন্স যদি ইউএস এর কাছে দেয় তাহলে শিওর থাকেন 90 মিনিটে হচ্ছে আপনার হারবে ইউএস এর কাছে বেলজিয়াম। তা যত ভালোই যতই হচ্ছে আর কি ট্রাই করুক, কারণ টেকনিক্যালি তাদের সমস্যা, তাদের ফ্ল আছে। তাদের হচ্ছে মিক্স আপে তাদের ভুল, তাদের ক্লিনিক্যাল না বেলজিয়াম। তাদের এটা ওভারকাম করতে হবে। তাদের ফার্স্ট 2-3টা চান্সের মধ্যে 2-3টা চান্সই বাড়ি করার মেন্টালিটি থাকতে হবে। 2টা চান্স পাবো, 2-3টা আমি গোল দিয়ে আসবো। যদি এমন হয় তাহলে তারা জিততে পারবে। নাহলে এটা হচ্ছে ইউএসএ জিতে যাবে যদি ফার্স্ট হাফে যদি গোল না করতে পারে বা এক্সট্রা টাইমে খেলা যায়। এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে আপনার ক্লাসিক খেলা, নতুন ক্লাসিক বলতে পারেন, যে হচ্ছে যেটা হচ্ছে একটা হাইপ ক্রিয়েট হয়েছে অলরেডি, যে হচ্ছে ভাইকিংস নরওয়ে। নরওয়ে কিন্তু এবার ওয়ার্ল্ড কাপের একটা হচ্ছে আপনার রান নিয়ে আসছে, তারা হচ্ছে ভালো একটা রান মেক করতেছে। তো নরওয়ে ভার্সেস ব্রাজিলের খেলায় দেখেন, নরওয়ে যদি টিমটার কথা বলেন, তারা লো ব্লকে খেলবে, তারা কাউন্টার অ্যাটাক দিবে ওডিগার্ডের মাধ্যমে। তাদের দুটা স্ট্রাইকার, দুটো ডেডলি স্ট্রাইকার, আপনার একটা হচ্ছে আর্লিং হালান্ড, ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাইকার ওয়ান অফ দ্য। এরপর হচ্ছে সলক, সে কিন্তু খুব ডেডলি আপনার স্ট্রাইকার, যারা হচ্ছে লা লিগার খেলা দেখেন বা বার্সার এগেইনস্টে অ্যাটলেটিকো মাদ্রিদ খেলা যারা দেখছেন। তো এইখানে হচ্ছে তারা 2-3টা চান্স পাবে, 2-3টা গোল আশা করে ধরেন আপনি। কিন্তু অপর সাইডে যদি আপনি এবার যদি কথা বলেন আপনার ব্রাজিলের কিন্তু আমরা খেলাটা হচ্ছে আমরা কিন্তু ফার্স্ট ম্যাচ যেভাবে না দেখছি, এরপরের ম্যাচগুলোতে কিন্তু ডে বাই ডে, ম্যাচ বাই ম্যাচ কিন্তু তাদের খেলাটা হচ্ছে অনেকটা জেলা হয়েছে। এখানে কালো অঞ্চলটি কিন্তু প্রত্যেকটা প্লেয়ারে হচ্ছে তাদের রোলগুলো অলমোস্ট বুঝিয়ে দিছে, তোমার এটা করলে এনাফ, তোমার এটা করলে এনাফ, তুমি এটা করার পর এটা এক্সট্রা করতে পারো। তো সেম মোমেন্টে যদি তারা যায়, সেম ভাবে যদি তারা যায়, তাদের হচ্ছে ব্রাজিল ভালো একটা চান্স। অ্যান্ড আমি এটাকে আবার ব্রাজিলের দিব এখন। কারণ হচ্ছে ভিনিসিয়াস কিন্তু আপনার অলমোস্ট এই ওয়ার্ল্ড কাপে 4টা গোল করছে। হ্যাঁ, আবার হচ্ছে আপনার কুনিয়া হচ্ছে গোল পাইছে, কুনিয়া ভালো পারফর্ম করতেছে। রাইটে কিন্তু রাফিনা ছিল, রাফিনা ইনজুর হয়ে গেছে। তো সে হচ্ছে এই ম্যাচটা খেলবে না, তারা রিস্ক নেবে না। তারা হচ্ছে এই ম্যাচ জিতলে পরে হচ্ছে কোয়ার্টার ফাইনালে জানা হবে। এমন এমন ক্ষেত্রে রায়ানকে এখন ভরসা করা হইতেছে। রায়ান কিন্তু ভাই লাস্ট ম্যাচে জাপানের এগেনস্টে ভালো খেলছে। সে কিন্তু ক্রসিং বলেন, ড্রিবলিং এর চান্স ক্রিয়েশন বলেন, যতটা জাপান স্পেস দেয় তা কিন্তু ভালো ড্রিবল করছে সে। সেক্ষেত্রে সেও একটা রিলায়েবল অপশন হয়ে গেছে। এখন ব্রাজিলের একমাত্র কোশ্চেন হচ্ছে কি, বর্তমানে লুইস পাকুয়েতা ইনজুরিতে, সে ইনজুরি থেকে ফিট হবে নাকি এখনো জানা যায়নি। যতটুকু এখন মতো রিপোর্ট আছে যে এখন লুইস পাকুয়েতা খেলবে না, সেখানে রিপোর্ট আসতেছে ডানিলের স্টার্ট করা হবে। এখন ডানিলের স্টার্ট করানোর লজিক, আমরা অনেকে চাইতেছি নেইমার স্টার্ট করুক, যেহেতু হচ্ছে আমরা প্রেস কনফারেন্সে দেখছি যে কার্লো আনচেলত্তি বলতে যে হচ্ছে নেইমার হচ্ছে আপনার 90 মিনিট খেলার জন্য প্রস্তুত। এখন 90 মিনিট ধরেন যদি সামহাও, কারণ হালান্ড বা হচ্ছে সলো কিন্তু একটা চান্স পেলে একটাই গোল দিয়ে দিবে। যদি গোল দিয়ে দেয় তাহলে কিন্তু খেলাটা এক্সট্রা টাইমে যদি যায়, তখন কিন্তু ব্রাজিলের ভুগতে হবে। কারণ দেখেন, যদি নেইমার আপনি স্টার্ট দিলেন, নেইমারের যে বডির কন্ডিশন, তারা কিন্তু আপনি যদি আপনার হাইস্ট, কারণ ওই দিন যতটুকু রিপোর্ট আছে যে আপনার 40 ডিগ্রি মতো সেন্টিগ্রেড আপনার তাপমাত্রা যাবে। তো হচ্ছে ফিজিক্যালিটি লেভেলটা অনেক ড্রপ করবে ম্যাচে র্যাপিডলি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আপনি নেইমারকে আগে ইউজ করে ফেলেন, তাদের 70 মিনিটে আপনার সাব করতে হবে। তখন 70 মিনিট আপনার দালিলের সাথে লাস্ট মোমেন্টগুলো আপনি স্ট্রেচ করবেন নাকি, এটা হচ্ছে আপনার গেম প্ল্যানের উপর নির্ভর করে। কিন্তু যতটুকু আমার মনে হচ্ছে কার্লো আনচেলত্তি আপনার ফার্স্ট হাফে যতটুকু রিপোর্টও আসছে দানিলোর স্টার্ট করাবে, তারা 60 থেকে 70 মিনিট পর্যন্ত নিবে। এরপর হচ্ছে সেকেন্ড হাফে শুরুতে বা হচ্ছে যদি ড্র থাকে তাহলে সেটাকে 70 মিনিটে যা হচ্ছে আপনার নেইমারকে নামাবে। এটা হচ্ছে একটা ওয়াইজ ডিসিশন হবে। তাহলে হচ্ছে নেইমার আপনার যদি পেনাল্টিতে যায় ওখানে পাবেন, বা লাস্ট মোমেন্টে দেখা যাচ্ছে যখন অন্য প্লেয়ারগুলো হচ্ছে আপনার অনেকটা ড্রাই আপ হয়ে যাবে, তার স্ট্যামিনাগুলো কমে আসবে, তখন নেইমার তার ক্রিয়েটিভিটির মাধ্যমে চান্স ক্রিয়েট করতে পারবে। যদি এমনটা হয়ে থাকে তাহলে ব্রাজিলের জন্য ভালো হবে। এবং আমি এখানে মনে করতেছি ব্রাজিলের এক্সট্রা টাইমে খেলাটা যাবে না, সেটা হচ্ছে 2-1 গোলে হচ্ছে আপনার ব্রাজিল আগে জিতে যাবে। এরপরে খেলা হচ্ছে এখানে আর্জেন্টিনা ইজিপ্ট। ইজিপ্ট থেকে ভালো পারফর্ম করলেও আর্জেন্টিনা কিন্তু ভাই লেভেল একটা আলাদা। আর্জেন্টিনা আলাদা লেভেল দিতেছে কি যে হচ্ছে তারা মেসি নির্ভর। এখন এই বয়সে এসে যদি মেসি এমন একটা পারফর্ম করে, তাহলে কোনো টিম কেন হচ্ছে আপনার তার উপর নির্ভর থাকবে না। সে তো ডেলিভার করতেছে, সেই ওয়ার্ল্ড কাপে অলমোস্ট 8টা গোল করে ফেলছে। এর চেয়ে ভালো আপনি একটা প্লেয়ার আছে কি চান? সে ড্রিবল করতেছে, চান্স ক্রিয়েট করতেছে।
হ্যাঁ, এই আপনি বলতে পারেন যে তাদের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের কথা বলেন, বা হচ্ছে আপনার লাউতারো মার্টিনেজ, তাদের স্ট্রাইকারের কথা বলেন, তার হচ্ছে জুলিয়ান আলভারেজের কথা বলেন। তারা কিন্তু গোল পাইতেছে ধরতে গেলে, বা হচ্ছে আপনার চান্সগুলো ওয়েস্ট করতেছে পুরা। এমন তার পারফরম্যান্সটা আগের ওয়ার্ল্ড কাপ 2022 সালের মতো না। হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা আর্জেন্টিনার জন্য এটাই। তো আর্জেন্টিনা হচ্ছে যতটুকু সমস্যা থাকুক তাও হচ্ছে আপনার জিতে যাবে, কারণ ইজিপ্ট হচ্ছে আপনার অনেক স্পেস তার ছেড়ে দেয় ডিফেন্সে, যেটা হচ্ছে মেসি এক্সপ্লয়েট করবে। আর লো ব্লকে থাকলেও মেসির জন্য ভালো, কারণ সে ড্রিবল করতে পছন্দ করছে, চান্স ক্রিয়েট করবে। আমার মনে হচ্ছে হাইসা খেলে হচ্ছে আপনার আর্জেন্টিনা জিতে যাবে। এরপর লাস্ট ম্যাচ আপনার সুইজারল্যান্ড কলম্বিয়া। এই ম্যাচটা আপনারা দেখতে পারেন, এই ম্যাচটা হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই, কারণ দুইটা টিমই হচ্ছে আপনার জেতার জন্য যাবে, কোনো টিমই হচ্ছে সিট ব্লক করবে না। হ্যাঁ, হয়তো ম্যাচের কিছু একটা মোমেন্টে বা কোনো একটা মোড়ে এসে আপনার সিট ব্যাক করতে পারে, কিন্তু দুইটা টিমই খেলার শুরু থেকে শেষ পর্যন্ত জেতার জন্য অ্যাটাকিং ফুটবলই খেলবে। আপনার কলম্বিয়া কিন্তু বিগ ম্যাচের সাথে, বিগ টিমগুলোর সাথে আপনার অ্যাটাকিং ফুটবল খেলে, সেম কিন্তু সুইজারল্যান্ডও। এখন সুইজারল্যান্ডের ক্রিয়েটিভ প্লেয়ার খুব বেশি একটা না থাকলেও তারা কিন্তু আপনার কি বলে ভার্টিক্যাল ফুটবলে আগে। সেক্ষেত্রে আবার কলম্বিয়া কিন্তু আপনার কাউন্টার অ্যাটাকে বা হচ্ছে আপনার স্পেস, দুইটা উইঙ্গার কিন্তু মোটামুটি ড্রিবলিং এ এক্সপার্ট। লুইস দিয়াজ বলেন বা হচ্ছে ওই প্লেয়ারটা বলেন, ভালো ড্রিবল করে। সেখানে কলম্বিয়ার জেতার কথা, কিন্তু এখানে যদি সুইজারল্যান্ড আগে যায় বা গোল দিয়ে ফেলে, তাহলে এখানেও আপসেট হওয়ার চান্স আছে, বা হচ্ছে এখানে এই খেলা দেখে মজা হবে মোট কথা। হচ্ছে এই হচ্ছে এই ওয়ার্ল্ড কাপ গেল, এই ওয়ার্ল্ড কাপের এই রাউন্ডটা। তো আশা করি সকলেই ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।